বাংলা কাহিনী কথায় সুস্বাগত প্রিয় শ্রোতা বন্ধু। আজকেও আপনারা শুনছেন লেখক ময়ূখ চৌধুরীর লেখা অলৌকিক গল্প মৃত্যু দরজায়। এটি দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গরিমার আপত্তি ছিল না। প্যারিস শহরে একটা অপেরা হাউসে তখন জনপ্রিয় প্রদর্শনী চলছিল। স্বামী স্ত্রীতে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। হোটেলের একটা ভৃত্যকে ডেকে গাড়ি আনতে আদেশ করলেন জুবিন। একটু পরেই ভৃত্যটি এসে জানালো অশ্বচালিত একটি শকট তাদের জন্য অপেক্ষা করছে। হোটেল থেকে বেরিয়ে এসে নির্দিষ্ট গাড়িটির সামনে এসে থমকে দাঁড়ালেন জুবিন। গরিমা দেখলেন তার স্বামীর স্থির দৃষ্টি নিবদ্ধ হয়েছে অশ্বচালকের মুখের দিকে। গরিমা শুনতে পেলেন জুবিন অস্ফুট স্বরে স্বগতোক্তি করছেন, সে কি এত শীঘ্র? গাড়ি চালক অসহিষ্ণু স্বরে বলল, বাবু তাড়াতাড়ি উঠুন, শুনলাম আপনারা নাট্যশালায় যাবেন। অভিনয় শুরু হতে আর বেশি দেরি নেই, চটপট উঠুন। জুবিন চালকের কথার কর্ণপাত করলেন না। তিনি হাত নেড়ে বললেন, আমরা যাব না, তুমি অন্য যাত্রীর সন্ধানে যাও। বিস্মিত চালক বলল, সে কি বাবু, আপনার চাকর যে বললে। বাধা দিয়ে জুবিন বললেন, আমার চাকর নয়, হোটেলের চাকর। সে ভুল করেছে। যাই হোক, তোমার সময় নষ্ট হয়েছে, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং যতটা সম্ভব তোমার ক্ষতিপূরণ করে দিচ্ছি। পকেট থেকে একটা মুদ্রা বার করে জুবিন বিস্মিত চালকের হাতে দিয়ে তাকে চলে যেতে ইঙ্গিত করলেন। চালকের ক্ষোভের কারণ রইল না। সে ঘোড়া ছুটিয়ে অন্য যাত্রীর সন্ধানে যাত্রা করল। গরিমা এতক্ষণ বোবা হয়েছিলেন। এইবার আর তিনি ক্রোধ প্রকাশ করলেন না। লিঙ্কন জাহাজের ঘটনা এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা নয়। তিনি জিজ্ঞাসা করলেন, আমরা কি আজ নাটক দেখতে যাব না? জুবিন বললেন, নিশ্চয় যাব, একটু অপেক্ষা করো, আর একটা গাড়ি এখনই পাওয়া যাবে। গাড়ি পাওয়া গেল, তবে এখনই নয়। প্রায় ৮ ঘন্টা পরে একটা ভাড়াটে ঘোড়ার গাড়ি পাওয়া গিয়েছিল। অপেরা হাউসের কাছাকাছি আসতেই স্বামী স্ত্রীর দৃষ্টি আকৃষ্ট হল আকাশের দিকে। রাতের আকাশে অন্ধকার ভেদ করে অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়েছে রক্তিম আলোর বন্যা এবং দূর থেকে ভেসে আসছে বহু মানুষের কোলাহল ধ্বনি। চালক বলল, আগুন। বলার অবশ্য দরকার ছিল না। অন্ধকার রাত্রির কালো জবনিকা ভেদ করে আকাশের গায়ে রক্ত রাঙা আলোর ধারার এমন হঠাৎ আবির্ভাবের কারণ যে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না, সে কথা অনুমান করতে স্বামী স্ত্রীর বিশেষ অসুবিধা হলো না। একটু এগিয়ে যেতে জনতার চাপে গাড়ির গতি রুদ্ধ হয়ে গেল। স্বামী স্ত্রীর বিস্মিত দৃষ্টির সম্মুখে ফুটে উঠল এক ভয়াবহ অগ্নিময় দৃশ্য। গরিমা প্রায় অবরুদ্ধ স্বরে বললেন, জুবিন, ওই নাট্যশালাতেই তো আমরা সময় কাটাতে এসেছিলাম। সত্যি কথা, তারা দুজনে যে নাট্যগারের উদ্দেশ্যে এখানে এসেছেন, সে অপেরা হাউস বেষ্টন করে জ্বলছে এক ভয়াবহ অগ্নিকুণ্ড।
সমবেত জনতার কাছে অনুসন্ধান করে জুবিন জানলেন প্রায় আধ ঘন্টা আগে হঠাৎ কোনো অজ্ঞাত কারণে নাট্যশালায় আগুন ধরে যায়। এমন অতর্কিতে এক প্রচণ্ড অগ্নিবন্যা নাট্যকারী আত্মপ্রকাশ করে যে দর্শকরা পালিয়ে আত্মরক্ষা করার সুযোগও পায়নি। অনেক হতভাগ্যেরই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। অনেকে উদ্ধার পেলেও এমনভাবে অগ্নিদগ্ধ হয়েছে যে তাদের জীবিত থাকার আশা খুবই কম। কোনো রকমের প্রাণরক্ষা হলেও ওই সব নরনারীর মুখ ও দেহের উপর থেকে আগুনের বীভৎস দংশন চিহ্ন কোনো দিনই মুছে যাবে না। মানুষের স্বাভাবিক সৌন্দর্য থেকে তারা হবে চিরজীবনের মতো বঞ্চিত। স্বামীর হাত ধরে হোটেলে ফিরে এলেন মিসেস গরিমা গর্গ। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথাবার্তা হলো না। আকস্মিক অগ্নিকাণ্ডের ভয়াবহ রূপ গরিমাকে প্রায় স্তম্ভিত করে দিয়েছিল। জুবিন তার স্ত্রীর মনের অবস্থা বুঝতে পেরে মৌন ব্রত অবলম্বন করেছিলেন। অবশেষে প্রথম নীরবতা ভঙ্গ করলেন গরিমা। জুবিন, আজও আমরা অদ্ভুতভাবে রক্ষা পেয়েছি। প্রথম গাড়িটাতে যদি আমরা উঠে পড়তাম তাহলে যথাসময়েই আমরা পৌঁছে যেতাম নাট্যগারে এবং ওই ভয়াবহ আগুনের বেড়াজালে পুড়ে আমাদের মৃত্যু ছিল নিশ্চিত। কিংবা প্রাণে বাঁচলেও সারা জীবন হয়ে থাকতাম মূর্তিমান বিভৎসতার এক কষ্টের প্রতিচ্ছবি। বলো জুবিন, এই অগ্নিকাণ্ডের ব্যাপারটা তুমি নিশ্চয়ই আগেই জানতে পেরেছিলে। আমার বিশ্বাস তুমি অলৌকিক ক্ষমতার অধিকারী। তুমি নিশ্চয়ই ভবিষ্যৎ দ্রষ্টা। চুপ করে রইলে কেন? আমি তোমার স্ত্রী। আমার কাছে কিছুই তোমার গোপন করা উচিত নয়। জুবিন মুখ তুললেন। না গরিমা, কিছুই গোপন করব না। তোমাকে আগে বলিনি, কারণ বললেও তুমি হয়তো বিশ্বাস করতে না। আমি ভবিষ্যৎ দেখতে পাই, তোমার এই ধারণা সত্য নয়। কিন্তু মূর্তিমান অমঙ্গল যখন মৃত্যুদূত হয়ে আমার সামনে আসে তখন আমি তাকে চিনতে পারি না। কথাটা ঠিক হলো না, বরং বলতে হবে তখন তাকে চেনার ক্ষমতা আমার ছিল, কিন্তু আজ সে ক্ষমতা আর আমার রইল না। উৎকণ্ঠিত স্বরে গরিমা প্রশ্ন করলেন, কেন? ভবিষ্যতে আবার যদি বিপদ আসে তাহলে কি তুমি জানতে পারবে না? না, পারো না, কিন্তু জানার প্রয়োজনও আর হবে না। মৃত্যু আরও একবার আমার কাছে আসবে, কিন্তু তাকে বাধা দেওয়ার ক্ষমতা আমার থাকবে না, কারণ সেই মৃত্যু হচ্ছে মানুষের অবশ্যম্ভাবী স্বাভাবিক পরিণতি। তোমার উদ্বিগ্ন হওয়ার হেতু নেই গরিমা। আমি আরও অনেক দিন বাঁচব। তাহলে আমার সন্দেহ সত্য, তুমি ভবিষ্যৎ দেখার ক্ষমতা রাখো। না, আগেও বলেছি, এখনো বলছি, আমি অলৌকিক ক্ষমতার অধিকারী নই, ভবিষ্যৎ দ্রষ্টাও নই। শোনো, সব কথা তোমায় খুলেই বলি। আজ থেকে কয়েক বৎসর আগে আমি মিশরে গিয়েছিলাম। তুমি জানো আমি প্রত্নতাত্ত্বিক। প্রাচীন মিশরের একটি কবর খুঁড়ে আমি একটি কফিন হস্তগত করি। কফিনের ভিতরে ছিল একটি মমি। গরিমা, তুমি নিশ্চয়ই জানো মমি কাকে বলে? জানি,
প্রাচীন মিশরীয়রা কোনো অজ্ঞাত উপায়ে মৃতদেহকে সংরক্ষণ করত। বিশেষ ধরনের ঔষধ প্রয়োগ করে তারা মৃতদেহকে কবর দিত। ওই ওষুধের প্রভাবে মরার চামড়া ও মাংস জীর্ণ হয়ে খসে পড়ত না। দেহের টান না থাকলেও সেই মৃতদেহ তার জীবন্ত চেহারা প্রতিচ্ছবি হয়ে কবরের মধ্যে বিরাজ করত যুগ যুগান্তর ধরে। অবিকৃত সেই মৃতদেহকে মমি বলা হয়। ঠিক ওই ধরনের একটা মমি হস্তগত করে আমি খুব খুশি হয়েছিলাম। সবাধার অর্থাৎ কফিন শুদ্ধ মমির দেহটা আমি নিউ ইয়র্কে নিয়ে যেতে মনস্থ করি। মমিটা যেদিন আমার হাতে এলো সেই রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নের ভিতর আমার সামনে আবির্ভূত হলো এক আশ্চর্য মূর্তি। সেই মূর্তির সর্বাঙ্গ বেষ্টন করে ঝুলছে প্রাচীন মিশরীয় পরিচ্ছদ। তার মুখটা আমার দৃষ্টিগোচর হয়নি, কারণ গোলাকার বলয়ের মতো এক তীব্র আলোকপুঞ্জ অবস্থান করছিল সেই মূর্তির কাঁধের ওপর, এবং সেই অপার্থিব আলোক প্রবাহের ভিতর অদৃশ্য হয়ে গিয়েছিল মূর্তির মুখমণ্ডল। সেই অদ্ভুত মূর্তির কাঁধের ওপর থেকে জ্বলন্ত আলোর বলয় ভেদ করে ভেসে এলো এক অমানুষিক কণ্ঠস্বর। বিদেশি, প্রাচীন মিশরের অমর্যাদা করো না। জীবিত মানুষের কাছ থেকে যে বিদায় নিয়েছে তাকে শান্তিতে বিশ্রাম নিতে দাও। যে কবর খনন করে তুমি কফিনটা নিয়ে এসেছ, সেই কবরের ভিতর আবার তুমি ওটাকে রেখে আসবে। আমার কথা শুনলে তোমার মঙ্গল। পরক্ষণে মূর্তি অদৃশ্য হলো, আর আমার ঘুমও গেল ভেঙে। অনেকক্ষণ চুপচাপ বসে আমি স্বপ্নের কথা চিন্তা করলাম। স্বপ্ন বটে, কিন্তু এমন জীবন্ত ও প্রত্যক্ষ স্বপ্নের অনুভূতি আমার জীবনে কখনো হয়নি। অনিচ্ছা সত্ত্বেও পরের দিন স্বপ্নে দৃষ্ট মূর্তির কথা মতো কফিনটা পূর্বোক্ত কবরের মধ্যে রেখে এলাম। সেই রাতেই আবার স্বপ্নের মধ্যে সেই মূর্তি আমার সামনে আবির্ভূত হলো। স্বপ্নের মধ্যেই শুনলাম সেই গভীর অপার্থিব কণ্ঠস্বর। হে বিদেশি, আমি খুশি হয়েছি। তোমার অন্যান্য দেশবাসীর মতো তুমি নির্বোধ নও। শোনো, তোমার ভাগ্যে অকালে মৃত্যু যোগ আছে। বারবার 3 বার মৃত্যু তোমাকে আক্রমণ করবে, কিন্তু সাবধান থাকলে অকাল মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারবে না। যে মানুষের ওপর তুমি শুষ্ক রক্তবর্ণ ক্ষত চিহ্ন দেখতে পাবে, তার থেকে সর্বদা দূরে থাকবে। জানবে ওই রক্তবর্ণ ক্ষত চিহ্নের মানুষ হচ্ছে অশরীরী মৃত্যুর শরীরী প্রতিনিধি। আচ্ছা, আজ বিদায় গ্রহণ করছি। তোমার মঙ্গল হোক। আমাকে মঙ্গল কামনা জানিয়ে মূর্তি হলো অদৃশ্য, এবং অন্তর্ধানের পর আমার ঘুমও ভেঙে গেল। ওই ঘটনার কয়েক মাস পরে আমি মিশর ত্যাগ করেছিলাম, কিন্তু মূর্তির সাবধানবাণী কখনো অগ্রাহ্য করিনি।
প্রথমে জেটির ওপর কুলির মুখে এবং তারপর ঘোড়ার গাড়ির চালকের কপালের ওপর আমি দেখেছিলাম লাল ও শুষ্ক ক্ষতচিহ্ন। সঙ্গে সঙ্গে সাবধান হয়ে কি করেছি তা তো তুমি জানো। গরিমার দুর্ভাবনা গেল না। উদ্বিগ্ন কণ্ঠে তিনি বললেন, কিন্তু মাত্র তো দুবার গেছে, এখনো একটা ভাড়া আছে। জুবিন হাসলেন। না, ভয় নেই, বিপদ কেটে গেছে। মিশর ছেড়ে আসার আগে কায়রো শহরে একদিন লিফট দিয়ে নামতে গিয়ে লিফটম্যানের মুখের ওপর দেখলাম মৃত্যুর স্বাক্ষর, রক্তবর্ণ ক্ষতচিহ্ন। আমি তৎক্ষণাৎ থেমে গেলাম এবং আমার সঙ্গে যে বন্ধুটি ছিলেন তাকে ধরে রেখে জানালাম আমি সিঁড়ি দিয়ে নিচে নামব, অতএব তাকেও আমার সঙ্গী হতে হবে। তোমার মতো বন্ধুটিও আমার উপর রেগে আগুন হয়ে গেলেন। কিছুক্ষণ পরে একটা ভীষণ শব্দ, জানা গেল লিফটের কল বিগড়ে যান্ত্রিক খাঁচাটা হঠাৎ আছড়ে পড়েছে নিচে। লিফটের মধ্যে যারা ছিল তাদের মধ্যে একটি প্রাণীও রক্ষা পায়নি। বন্ধুটি খুব আশ্চর্য হয়ে জানতে চেয়েছিলেন আমি কি সত্যি দুর্ঘটনার কথা অনুমান করতে পেরেছিলাম। আমি অবশ্য তার কৌতূহল নিবারণ করিনি। যাই হোক, বারবার 3 বারই আমি অকাল মৃত্যুর আক্রমণ এড়িয়ে আত্মরক্ষা করতে সক্ষম হয়েছি এবং আশা করছি এইবার বেশ কিছুকাল নিশ্চিন্ত হয়ে এই পৃথিবীর রূপ রস গন্ধ উপভোগ করতে পারব।